ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সন্ন্যাসী ও রাজপুত্র। দূর এক দেশে এক রাজা ছিলেন। তার ছিল 3 পুত্র, এক কন্যা। 3 পুত্রের নাম ছিল সমরেন্দ্রনাথ, হরেন্দ্রনাথ আর নরেন্দ্রনাথ। আর কন্যার নাম ছিল হিরণময়ী। পুত্ররা ছিল ভীষণ বলবান এবং তাদের ছিল তীক্ষ্ণ বুদ্ধি। 3 ভাইয়ের বোনটি ছিল প্রাণ। তারা বোনকে এক মুহূর্ত না দেখে থাকতে পারত না। খুব ভালোবাসত তারা তিনজনেই ছোট্ট বোনটিকে। এদিকে রাজ্যের মন্ত্রীপুত্র, তার নাম ছিল বিভূতিভূষণ। বিভূতিভূষণের বয়স প্রায় সমরেন্দ্রনাথের সমান। সমবয়স্ক বলে দুজনের মধ্যে খুব ভাব ছিল। দুজনে একসাথে খেলা করত। ভীষণ বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। রাজার বড় ছেলে সমরেন্দ্রনাথের সাথে মন্ত্রীপুত্রের এত ভাব ভালোবাসা ছিল যে তারা দুজনে একসাথে থাকত। সব জায়গা তারা একসাথে যেত। খেলা করা, পড়াশোনা করা সব তারা একসাথেই করত। পৃথক পৃথকভাবে একদমই তারা থাকতে পারত না। যেখানে একজন থাকত সেখানেই অপরজনকে পাওয়া যেত। এদিকে হিরণময়ী, সে ছিল সবার আদরের। সে ছিল সকলের আদরের ধন। যে যা পেত সেটাই হিরণময়ীকে এসে দিত খেলার জন্য। এতটাই সকলে তাকে ভালোবাসত। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর ধীরে ধীরে সবাই বড় হতে শুরু করল। দিন তারা সব্বাই, বিভূতিভূষণ আর রাজার 3 ছেলে এবং রাজার কন্যা, মোট 5 জন, খেলতে গেছিল সামনেই এক মাঠে। রাজবাড়িতে তারা সেদিন খেলেনি। সমুদ্রের তীরে প্রকাণ্ড বড় মাঠ ছিল। সেই মাঠেই তারা সবাই খেলতে গেছিল। এমন সময় ঘটে কি, এক প্রকাণ্ড শ্বেতবর্ণ ঘোড়া লাফাতে লাফাতে হিরণময়ীর কাছে আসে। তার ভাইরা তা দেখে এবং বিভূতিভূষণ খেলতে খেলতে ছুটে যায়। হিরণময়ী তখন অনেক ভয় খেয়ে গেছিল। অত বড় সাদা ঘোড়া দেখে সে চিৎকার করতে থাকল। বিভূতিভূষণকে ডাকলো আর তার ভাইদেরকে ডাকলো, যাদের সাথে সে খেলা করত। ঘোড়াটি কিন্তু কোনোভাবেই কাউকে আঘাত করেনি। সে কিন্তু ধীর স্থিরভাবে চুপ করে হিরণময়ীর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। হিরণময়ী কিছুক্ষণ ঘোড়াটাকে দেখে ভয় খেলেও তারপর ঘোড়াটাকে সে ভালোবাসতে শুরু করলো, আদর করতে শুরু করলো। কারণ ঘোড়াটা তাদের সাথে খেলতেই এসেছিল, তাদেরকে আঘাত করতে আসেনি। সেটা হিরণময়ীর ভাইয়েরা এবং বিভূতিভূষণও বুঝে গেল। হিরণময়ী ঘোড়াটাকে খুব ভালোবাসছিল। ঘোড়াটা হিরণময়ীকে আলতো করে পিঠে চাপিয়ে নিল। এরপর সেই ঘোড়া দৌড় দেয় না, ধীর গতিতে মাঠের মধ্যে পায়চারি করে হিরণময়ীকে পিঠে চাপিয়ে। হিরণময়ী খুবই সুরক্ষিতভাবে বসেছিল। ঘোড়াটা লাফাঝাপাও করছিল না, দৌড় ঝাঁপও করছিল না, শুধুমাত্র পায়চারি করে ঘোড়াটার পিঠে চাপিয়ে হিরণময়ীকে ঘোড়াটা ভীষণ মজা দিচ্ছিল। হিরণময়ীর খুব ভালো লাগছিল। হিরণময়ী ঘোড়াটাকে আরো সুন্দর করে আঁকড়ে ধরছিল। কতটা নিরাপদ সুরক্ষিত বোধ করছিল হিরণময়ী তার মৃদু হাসিতেই বোঝা যাচ্ছিল। তাই তার ভাইয়েরাও আর চিন্তা করল না। তার ভাইয়েরা যে যার নিজের মতো খেলা করতে শুরু করল। এদিকে ঘটে কি, যখন তার ভাইয়েরা খেলাতে মন দেয়, তারা নিজেরা খেলতে শুরু করে, তখন ঘোড়াটাকে আর তারা দেখতে পায় না। ঘোড়াটা অদৃশ্য হয়ে যায় হিরণময়ীকে নিয়ে কোথায়। বিভূতিভূষণ আর রাজার 3 ছেলে কত হাঁক ডাক দেয়, কত চিৎকার করে, কিন্তু তারা কোনোভাবেই সেই ঘোড়াকে আর হিরণময়ীকে দেখতে পায় না। দুজনেই অদৃশ্য তখন। কি করবে তারা সকলে কিচ্ছু মাথায় খুঁজে পাচ্ছিল না, কোনো সন্ধানই পাচ্ছিল না। অবশেষে তারা সন্ধ্যের পর রাজবাড়িতে ফিরে আসে। রাজাকে এসে সব ঘটনা খুলে বলে। রাজা তখন মাথায় হাত দিয়ে বসে। কিভাবে তার প্রিয় কন্যাকে রাজা ফিরিয়ে আনবে? কোথায় অদৃশ্য হয়ে গেছে? কিভাবে জানবে সে? রাজা তো তার পুত্রদের থেকেও ছোট্ট কন্যাটিকে সব থেকে বেশি ভালোবাসত। তার প্রাণ ছিল তার কন্যা। রাজা এরপর তার ছেলেদেরকে বলে, তোমরা 3 ভাই, তোমাদের বোনকে হারিয়েছ যখন, তোমরাই পারবে তোমাদের বোনকে ফিরিয়ে আনতে। তোমাদের খুঁজে আনতেই হবে তোমাদের ছোট্ট বোনকে। যতদিন না তোমরা তোমাদের বোনকে খুঁজে আনছো, ততদিন পর্যন্ত তোমাদেরকে আমি এই রাজ্যে প্রবেশ করতে দেব না। তোমরা যদি হিরণময়ীকে খুঁজে আনতে না পারো,
আমি তোমাদের কারুর মুখ দর্শন করব না, স্পষ্ট জানিয়ে দিলেন রাজা। রাজার মুখে এসব কথা শোনার পর তিন ভাই ভাবল, সত্যি আজ তাদের জন্যই তাদের বোন হারিয়েছে। তাদের বোনকে খুঁজে আনার দায়িত্ব তাদের। তারা তক্ষুনি বাড়ির থেকে রওনা হয়ে পড়ল। বিভূতিভূষণ যেহেতু রাজার বড় ছেলের বন্ধু ছিল, সে কোনো সময় রাজার বড় ছেলেকে ছাড়ত না। সবসময় দুই বন্ধু একসাথে থাকত। আর তাই জন্যই তো রাজার ছেলেদের সাথে এবং হিরণময়ীর সাথে সে একসাথে খেলাও করত। সে এই বিপদের দিনে কোনোভাবেই রাজার বড় ছেলেকে একা ছাড়তে পারে না। তাই সে ঠিক করল সে যাবে রাজার তিন ছেলের সাথে হিরণময়ীকে খুঁজতে। বিভূতিভূষণ সঙ্গে গেল রাজার তিন ছেলের। সবাই হিরণময়ীর সন্ধান করতে শুরু করল। তারা চারিদিকে প্রচুর সন্ধান করল, কিন্তু হিরণময়ীকে কোথাও খুঁজে পেল না। এইভাবে ৩-৪ বছর কেটে গেল। এখন তাদের আর সেই রাজপ্রসাদ নেই। তারা সকলেই সাধারণ পোশাক ধারণ করেছে। সেই রাজপোশাক ছিঁড়ে গেছে। তারা তো কোনো টাকা পয়সা নিয়েও বার হয়নি। তারা এমনিই চলে এসেছিল হিরণময়ীকে খোঁজার উদ্দেশ্যে। আর ততদিন তারা রাজ্যে ফিরতে পারবে না যতদিন না পর্যন্ত তারা তাদের প্রিয় বোনকে বাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ একদিন নরেন্দ্রনাথ খুব অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে আর কোথাও যাওয়া যাচ্ছিল না। তাই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই ঠিক করে, আর বিভূতিভূষণ, যে নরেন্দ্রনাথকে আর কোথাও সন্ধানের জন্য নিয়ে যাওয়া ঠিক হবে না। তার শারীরিক অবস্থা ভালো নেই। একটি নির্দিষ্ট স্থানে একটি কুঠির করে তারা নরেন্দ্রনাথকে সেখানেই থাকতে বলে। সেই কুঠিরের মধ্যেই নরেন্দ্রনাথকে রেখে তারা আগের পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বলে বোনকে তারা ফিরিয়ে নিয়ে আসার সময় নরেন্দ্রনাথকে অবশ্যই নিয়ে যাবে। এরপর রাজার বাকি দুই ছেলে এবং বিভূতিভূষণ রওনা দেয়। আরও বিভিন্ন দেশে তারা খুঁজতে থাকে তাদের বোনকে। সাথে বিভূতিভূষণও চারিদিকে খোঁজাখুঁজি করে। দেখতে দেখতে হঠাৎ করে বিভূতিভূষণেরও একই অবস্থা হয়। সেও অনেক শারীরিক দিক থেকে ভেঙে পড়ে। ফলে তাকেও একটি কুঠির নির্মাণ করে দেয় বাকি দুই ভাই, এবং তাকে রেখে তারা বোনের উদ্দেশ্যে চলে যায় বোনকে খুঁজে বার করার জন্য। রাজার বড় ছেলে সমরেন্দ্রনাথের খুবই কষ্ট হচ্ছিল তার বন্ধু বিভূতিভূষণকে ওইভাবে রেখে যেতে। কিন্তু কিছু উপায় তো নেই, বোনকে তো খুঁজে বার করতে হবে। এর আগে জীবনে কোনোদিন সে বন্ধুকে ছেড়ে থাকেনি, কিন্তু আজ সে নিরুপায়। অনেকটা পথ পার হয়ে চলে যায় রাজার দুই ছেলে। তারপরে একটা ভীষণ গভীর অরণ্য দেখতে পায় তারা। সেই অরণ্যের মধ্যে কি সেই সাদা ঘোড়া থাকতে পারে? তাদের মনটা কেমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। সেই প্রশ্নের খোঁজেই তারা ভেতরে প্রবেশ করে। চারিদিকে গভীর অরণ্যটা চোখ খুলে দেখতে থাকে। কি বিশাল লম্বা লম্বা গাছ! সূর্যের আলো যেন প্রবেশই করছে না সেই জঙ্গলের মধ্যে। প্রচুর নানা ধরনের লতাপাতাও রয়েছে। অপূর্ব সুন্দর সব ফুলগাছেও ভর্তি। সমরেন্দ্রনাথ তখন ভাবছিল, এত বড় জঙ্গল, নিশ্চয়ই হিংস্র পশুও থাকবে। তাদেরকে খুবই সাবধানে পা ফেলতে হবে। তারা বনের মধ্যে খুব সাবধানে পা টিপে টিপে চলছিল, যাতে তাদের পদধ্বনি কেউ শুনতে না পায়। কিন্তু সামনেই এক সন্ন্যাসী বনের মধ্যে বসে ধ্যান করছিল। সে কিন্তু সমরেন্দ্রনাথের পায়ের শব্দ শুনতে পায়। সমরেন্দ্রনাথের দিকে তাকিয়ে সে বলে, আমি জানি তোমার বোনের সন্ধানে তুমি এসেছ। তুমি সেই সাদা ঘোড়াকে চাও, তাই না সমরেন্দ্রনাথ? সমরেন্দ্রনাথ তো অবাক হয়ে যায়। নামও জানে সন্ন্যাসী, আবার সব সমস্যার কথাও জানে। সমরেন্দ্রনাথ হাত জোর করে সন্ন্যাসীর সামনে বসে বলে, আপনি আমাদের পথ দেখান। বলুন আমার বোন কোথায়? আমার বোনকে ওই ঘোড়া কোথায় নিয়ে গেছে? সন্ন্যাসী সমরেন্দ্রনাথকে বলে, তুমি তোমার প্রিয় বোনকে অবশ্যই খুঁজে পাবে, সেই ঘোড়াকেও দেখতে পাবে। কিন্তু যেই স্থানে ঘোড়াকে দেখতে পাবে, তোমাকে সেই স্থানেই প্রাসাদ নির্মাণ করতে হবে। সেই স্থানেই তোমার রাজ্য প্রতিষ্ঠিত হবে। এই জঙ্গলের উত্তর দিকে তোমরা দুই ভাই চলে যাও। সেখানে অনেকটা পথ পার হওয়ার পর এক নির্জন প্রান্তর আছে। সেখানেই তুমি সেই ঘোড়াটিকে দেখতে পাবে। সেখানে তোমার প্রিয় বোনকেও খুঁজে পাবে। সন্ন্যাসীর আশীর্বাদ নিয়ে সমরেন্দ্রনাথ এবং তার ভাই বেরিয়ে পড়ে সেই ঘোড়ার উদ্দেশ্যে। তারা উত্তরের রাস্তা ধরে
অনেকটা পৌঁছানোর পর দেখতে পায় সেই নির্জন প্রান্তর, যেখানে কেউ নেই। ধুধু করছে মাঠের মতো একটা জায়গা। সেই মাঠের মধ্যেই সাদা ঘোড়াটা অনবরত ছুটছে। সমরেন্দ্রনাথ যে ঘোড়াটাকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে তার আরেক ভাই হরেন্দ্রনাথকে দেখালো। তারা বুঝে গেল এইখানেই তাদেরকে প্রকাণ্ড অট্টালিকা নির্মাণ করতে হবে। শীঘ্রই তারা সেখানে বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে ফেলল। দেখতে দেখতে সে নির্জন প্রান্তর বিশাল সমৃদ্ধশালী নগরে পরিণত হল। সাদা ঘোড়াটা কিন্তু তখনও সেই মাঠের সামনে অনবরত ছুটেই চলেছিল। হঠাৎ একদিন একটা রাক্ষস এসে উপস্থিত হল সমরেন্দ্রনাথ এবং হরেন্দ্রনাথের সামনে। সমরেন্দ্রনাথ এবং হরেন্দ্রনাথের সেই বিশাল নগরকে, তাদের বাড়িঘর, অট্টালিকাগুলোকে ধ্বংস করার চেষ্টা করছিল সেই রাক্ষস। মারার চেষ্টা করছিল তাদের প্রজাদেরকে। সমরেন্দ্রনাথ আর হরেন্দ্রনাথ তাই ভয় খেয়ে পিছিয়ে না থেকে সাহস দেখিয়ে সামনে এগিয়ে এসে তীর ধনুক হাতে তুলল, বান ছুড়ল রাক্ষসের দিকে। রাক্ষসকে তারা কয়েক মুহূর্তের মধ্যেই বধ করে ফেলল। যেই রাক্ষসকে তারা বধ করল, সেই রাক্ষসের মৃতদেহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর সামনেই তাদের ছোট্ট ফুটফুটে বোন হিরণময়ী এসে উপস্থিত হল। হিরণময়ীকে দেখে সমরেন্দ্রনাথ এবং তার ভাই খুবই খুশি হল। বোনকে তারা পেয়েছে, তারা সফল হয়েছে। বোনকে পেয়ে তারা আবার ফিরে এলো বিভূতিভূষণের কাছে এবং আরেকটি ভাইয়ের কাছে। তারপর তারা রাজবাড়িতে গেল। রাজার কাছে গিয়ে হিরণময়ীকে ফিরিয়ে দিল। তারা তাদের বোনকে ফিরিয়ে আনতে পেরেছে। রাজা সমরেন্দ্রনাথের এবং তার বাকি দুই ভাইয়ের সাথে বিভূতিভূষণের খুবই প্রশংসা করল। সমরেন্দ্রনাথ এবং তার অন্য ভাইটি এরপর জানালো তারা একটি বিশেষ রাজ্য গড়ে তুলেছে সেই ফাঁকা নির্জন জায়গাতে। সেই রাজ্যেই তারা রাজত্ব করতে চায়। রাজা শুনে খুবই খুশি হল। দুই ভাইকে সেই রাজ্যে পাঠিয়ে দিল। আরেকজন ভাই যে ছিল, সে রাজার রাজ্যে রাজত্ব করবে বলে ঠিক করল। বিভূতিভূষণকেও রাজা প্রচুর ধনসম্পত্তি দিলেন। সবাই খুব খুশিতে এরপর দিন কাটাতে শুরু করল। সেই সাদা ঘোড়া এখন রাজকুমারী হিরণময়ীর কাছেই থাকে। আসলে সেই রাক্ষস যাকে মেরেছে সমরেন্দ্রনাথ এবং তার ভাই, সেই হিরণময়ীকে ছল চতুরি করে নিয়ে গেছিল সাদা ঘোড়া দেখিয়ে তাদের দেশে। তাকে বধ করার সাথে সাথে সব মায়া কেটে গেছে। এখন ঘোড়াও তার মায়াজালের থেকে মুক্ত হয়েছে। তাই ঘোড়াটি হিরণময়ীর কাছেই থাকে। সে হিরণময়ীকে খুবই ভালোবাসে, আর হিরণময়ী তার প্রিয় ঘোড়াটিকে খুবই আদর যত্ন করে। এইভাবেই সবাই নিজে সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে, আর কারুর কোনো কষ্ট থাকে না। রাজাও তার প্রিয় কন্যাকে ফিরে পেয়ে খুবই খুশি হয়।